আমাদের করণীয় ঠিক করেই আমাদের পথের চলার দিশা ঠিক করতে হচ্ছে এবং পথ চলতে হচ্ছে। তো তারই অংশ হিসাবে আমরা ইতিমধ্যে রাজপথে থেকেই যেসব কথাগুলো বলেছি সেটাই আনুষ্ঠানিকভাবে বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের এই মুহূর্তের করণীয় হিসাবেই বাম গণতান্ত্রিক জোটের বক্তব্য তুলে ধরার জন্য আমরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আপনারা জানেন, আমরা শুধু এই স্বৈরাচারের পতনের আন্দোলনে বাম গণতান্ত্রিক জোট নয়, ছাত্র জনতার এই আন্দোলনের আমরা বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ এবং অন্যান্য শক্তির সাথেও সমন্বয় করে আমরা আন্দোলন অগ্রসর করেছি। নানা বিবেচনায় আজকে আমাদের এই সংবাদ সম্মেলন বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এবং অন্যান্য কর্মকাণ্ড যথারীতি আমাদের যে আন্দোলনকারী জোটসমূহ তাদের সাথেই আমরা পরিচালনা করব। এছাড়া দলীয় ভিত্তিতেও আমরা আমাদের কর্মকাণ্ডগুলো পরিচালনা করেছি এবং করতে থাকব। তো যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না। আমি এখানে যারা উপস্থিত আছেন তাদের পরিচয় করিয়ে দিয়েই আমাদের সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের কাজ শুরু করতে চাই। আমাদের ডান কমরেড আব্দুল আলী, তার পাশে আছেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ মিশু। আমার বাঁ পাশে আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক কমরেড বজলুর রশিদ ফিরোজ। তার পাশে আছেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ। তার পাশে আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদীর সমন্বয়ক কমরেড মাসুদ রানা। আমি রহিন হোসেন প্রেস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক। এছাড়া আমাদের সামনে এই বাম গণতান্ত্রিক জোটভুক্ত সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি সময় তাদের আর নাম বললাম না, সবাই আপনারা চেনেন। তা আমি এখন আহ্বান জানাচ্ছি আমাদের যে লিখিত বক্তব্য, সেই বক্তব্য পাঠ করার জন্য আমাদের জোটের সমন্বয়ক কমরেড বজলুর রশিদ ফিরোজকে। বাম গণতান্ত্রিক জোটের লিখিত বক্তব্য পাঠ করছেন বাম জোটের সমন্বয়ক কমরেড বজলুর রশিদ ফিরোজ। শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং উপস্থিতি সাংবাদিক বন্ধুগণ, বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় সম্পর্কে বাম গণতান্ত্রিক জোটের বক্তব্য আজকের যে সংবাদ সম্মেলনে আমি তুলে ধরছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিশেষ এক সংকটজনক বাস্তবতায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় সম্পর্কে দেশবাসী ও সরকারের কাছে বাম গণতান্ত্রিক জোটের বক্তব্য তুলে ধরতে আজকের এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। আমাদের আহ্বানে সাড়া দিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট 2024 ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। অভ্যুত্থানের পর গত 8ই আগস্ট 2024 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা সহ 14 জন শপথ নিয়েছেন, 3 জন পরে শপথ নেওয়ার কথা। ছাত্র গণ অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছিল সরকার গঠনে সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও শিক্ষকদের সাথে আলোচনা করে মতামত নেওয়া হবে। অন্য কোনো দলের সাথে আলোচনা হয়েছিল কিনা তা আমাদের জানা নেই। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পূর্বে আমাদের জোট বাম গণতান্ত্রিক জোটের মতামত না নিলে আমরা নিম্নোক্ত দাবিসমূহ তুলে ধরছি। 1. গত কয়েকদিনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা সহ দেশে যে লুটপাট, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ সহ অরাজক ও নৈরাজ্যকর সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে, অগ্রাধিকারের ভিত্তিতে তা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করে জনজীবনে স্বস্তি ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা, হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসা। 2. স্বাধীন নিরপেক্ষ কমিশন গঠন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত
সকল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপি দলীয় নেতা যারা উস্কানি দিয়েছেন তাদের গ্রেপ্তার ও বিশেষ ট্রাইব্যুনালে বিচার, সম্পদ বাজেয়াপ্ত এবং নিহতদের পরিবারকে যথাযথ পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা, নিহত আহতদের ক্ষতিপূরণ প্রদান এবং সকল নিহত ও আহতদের প্রকৃত তালিকা দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করা। 3. গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ, বল প্রয়োগ, গুলিবর্ষণ আইন করে বন্ধ করা। 1861 সালের পুলিশ আইনের গণতান্ত্রিক সংস্কার করা। পুলিশকে ক্ষমতাসীন দলের বাহিনীতে পরিণত করা চলবে না। 4. দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ এবং মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য, ইতিহাস ও ঐতিহ্যের সাথে জড়িত স্থাপনা যারা ভাঙচুর করেছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং স্থাপনাসমূহ পুনর্নির্মাণ করা। 5. কোনো একক দলের নেতৃত্বে নয়, সর্বস্তরের ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। তাই সরকারি বিভিন্ন পদে ইতিমধ্যে যে সব দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে তাদের অব্যাহতি দিয়ে সৎ, দক্ষ, পেশাদারিত্ব সম্পন্ন যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া। 6. নিত্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া সহ লুটপাট, দুর্নীতি বন্ধ, বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনা, খেলাপি ঋণ উদ্ধার, দুর্নীতিবাজ, ঋণ খেলাপি, সিন্ডিকেট ব্যবসায়ী ও অর্থ পাচারকারীদের গ্রেপ্তার, বিচার ও তাদের স্থাবর অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করা। 6. দ্রুত সকল শিক্ষা প্রতিষ্ঠানে আবাসিক হল খুলে ক্লাস শুরু করা, সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস, মেধার ভিত্তিতে সিট বন্টন, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন ও সকল বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন নিশ্চিত করা, ছাত্র রাজনীতি বন্ধের পায়তারা বন্ধ করা, গ্রাম শহরের শিল্প, কল কারখানা, ব্যাংক, বিমা, ব্যবসা প্রতিষ্ঠান, আমদানি রপ্তানি বাণিজ্য পূর্ণ চালু ও নিরাপত্তা নিশ্চিত করে অর্থনীতি সচল করা, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে এসব প্রতিষ্ঠানের সদস্যদের যোগ্যতার মানদণ্ড নির্ধারণ সহ আইন প্রণয়ন করে স্বাধীন কমিশনের মাধ্যমে নিয়োগ প্রদানের ব্যবস্থা করা। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করে একক কর্তৃত্বশালী এক ব্যক্তির শাসন ফিরে আসা রোধ করা। বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা, বিশেষ ক্ষমতা আইন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ সকল অগণতান্ত্রিক কালাকানুন, সংবিধানের 2য় সংশোধনী, রাষ্ট্রধর্ম ইসলাম ও 70 অনুচ্ছেদ বাতিল করা। সাম্রাজ্যবাদের সাথে গাঁটছড়া বাঁধা নতজানু পররাষ্ট্রনীতি পরিহার করা, বিদেশের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী সকল অসম চুক্তি বাতিল ও সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ করা। মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সংবিধানে বর্ণিত ধর্ম, বর্ণ, জাতি, সম্প্রদায় নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত, পাহাড় ও সমতলের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমির অধিকার সহ জানমালের নিরাপত্তা বিধান করা, পার্বত্য চট্টগ্রামে সেনা শাসনের অবসান ঘটানো। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, নিম্ন আদালত সহ বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ পৃথক করা, বিচারকদের যোগ্যতার মানদণ্ড সহ আইন প্রণয়ন করে উচ্চ আদালতের বিচারক নিয়োগ করা। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালন না করলে প্রত্যাহার, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি সহ নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে অবিলম্বে গণতান্ত্রিক রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা শুরু করা এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এছাড়াও ছাত্র, শ্রমিক, নারী, কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করে তাদের দাবির বিষয়ে ন্যায্যতার স্বীকৃতি দেওয়া ও পূরণের উদ্যোগ নেওয়া। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রেখে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। আমাদের উপরোক্ত বক্তব্য ও দাবিসমূহ আপনারা আপনাদের বহুল প্রচারিত ও জনপ্রিয় গণমাধ্যমে প্রকাশ করে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার এবং ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য থেকে উত্থাপিত দাবিসমূহ আদায়ে সহযোগিতা করবেন। আপনাদের উপস্থিতির জন্য পুনরায় ধন্যবাদ জানিয়ে লিখিত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সব টিভি ওরা মুক্তি হোক, যমুনা টিভি বললো যে ভাই
কনফারেন্সটা কোথায় হচ্ছে বলুন। মুক্তি ভবন কোথায়? সিভিল অফিস লেখা আছে তো। মানে সব স্টাফ এই জন্য যমুনা কেবল আমি আসতেছি। এখানে তো চেঞ্জ নতুন স্টাফ চাই না লেখা স্টাফ চেঞ্জ সিভিল হয়েছে অফিস তো লেখা আছে নতুন স্টাফ আছে তো হয়তো নাও ছিল স্টাফ সম্পর্কে এই হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ হ্যাঁ না আস্তে আস্তে সামনে একটি বিষয় জানতে চাচ্ছিলাম যে 2001-এ যখন জামাত বিএনপি শপথ নেয় তখন তৎকালীন যে জোটটা ছিল 11 দল তারা সব বামপন্থী দলগুলো সেই শপথ অনুষ্ঠান বর্জন করেছিল এই কথা বলে যে মন্ত্রিসভায় তখন রাজাকার ছিল। আমরা এই যে 17 জনের উপদেষ্টা দেখছি এর মধ্যেও যুদ্ধাপরাধীদের আইনজীবী রয়েছে, এখানে সাম্প্রদায়িক শক্তি রয়েছে। এই ব্যাপারে এখন পর্যন্ত বাম জোটের কোনো স্পষ্ট বিবৃতি আমাদের চোখে পড়ে না। এক্ষেত্রে আমাদের বক্তব্য পরিষ্কার। 2001 সালের পরিস্থিতি আর 2024 সালের পরিস্থিতিটা এক না, বাস্তবতাটা এক না। 2001-এ সেখানে একটা ছাত্র গণ অভ্যুত্থান বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, গণ আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটেনি। একটা স্বাভাবিক নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর 2024-এ এবারে একটা ব্যাপক জনগণের অংশগ্রহণে সর্বস্তরের নারী পুরুষ ছাত্র শ্রমিক কৃষক সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে এই সরকারের বিগত সরকারের সাবেক সরকারের পতন ঘটেছে এবং এই সরকারের যে নানা কর্মকাণ্ড গত 16 বছরের যে দুঃশাসন দুর্নীতি দলীয়করণ স্বেচ্ছাচারিতা এগুলোর ফলে মানুষদের মনে যে পুঞ্জীভূত ক্ষোভ সেই ক্ষোভের প্রকাশ এই সব গণ অভ্যুত্থানের মধ্যে সংঘটিত হয়েছে। তো সেই প্রেক্ষাপটে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী এই সরকার গঠিত হতে যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এটা অন্য বিবেচনায় যারা গণ অভ্যুত্থানকারী শক্তিরও সরকার না, আন্দোলনকারী শক্তিরও সরকার না। এই সরকারটা অন্যভাবে আসছে। আসলে বাস্তবে হওয়া দরকার ছিল আন্দোলনকারী শক্তির সরকার অথবা অভ্যুত্থানকারী গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা বিপ্লবী সরকার, বিপ্লবী কাউন্সিল, সেটা তো গঠিত হয় নাই। তাহলে এটা আবার পুনরায় কিন্তু সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যেই এটা ঢুকে গেছে, সংবিধানকে কেন্দ্র করেই সেটা হয়েছে এবং রাষ্ট্রপতি একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ডক্ট্রিন অফ নেসেসিটি, এটা সংবিধানের যে বিধান আছে সেই অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারকদের রেফারেন্স দিয়ে এই সরকার সেটা প্রতিষ্ঠা করেছে, শপথ গ্রহণ অনুষ্ঠান করেছে। তাহলে অভ্যুত্থানের মধ্যে যে দাবিটা ছিল ছাত্র জনতার, বিশেষ করে সরকারের সদস্যদের মধ্যে সবাই যে প্রশ্নমুক্ত, এটা আমরা বামজোট মনে করি না। কিন্তু যেহেতু এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা বক্তব্য করেছি, তারা সরকার গঠনের পূর্বে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার কথা। আমরা জানি না কার সাথে আলোচনা করছে, আমাদের জোটের সাথে কোনো আলোচনা হয় নাই, দলগুলোর সাথে আলাদা করে আলোচনা হয়নি। কিন্তু আলোচনা না করলেও আমরা মনে করেছি তাদের নেতৃত্বে যেহেতু আন্দোলনটা সংগঠিত হয়েছে, তাদের প্রস্তাবে তাদের মনোনীত ব্যক্তিদের নিয়ে এখানে সরকার গঠিত হয়েছে, সেই সরকার কাজেই আমরা পর্যবেক্ষণ করব। আমরা মেনে নেওয়ার ব্যাপার না, তাদের কাছে আমাদের যে প্রত্যাশাগুলো সেই প্রত্যাশাগুলোই আমরা ব্যক্ত করছি। কাজেই এটা পরিস্থিতিটা 2001 আর 2024 এটা ভিন্ন প্রেক্ষাপট। এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে এটা নিয়ে আসলে পরিষ্কারভাবে কোনো আলোচনা আসছে না। সেক্ষেত্রে আপনাদের কোনো প্রস্তাবনা রয়েছে কিনা মেয়াদের? সরকারের মেয়াদ সম্পর্কে যেমন এর আগে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট হতো, তত্ত্বাবধায়ক সরকার, সেটা সংবিধানের একটা পার্ট ছিল। 91 সালেও সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে এই অনুযায়ী কেয়ারটেকার গভর্নমেন্টটা হবে, 3 জোটের উপর একটা, সেটা একটা ছিল। আর পরবর্তীকালে 96 সালে সংবিধানের অংশ হিসেবে যেটা বিএনপি ক্ষমতায় থেকে যাওয়ার আগে যখন একটা তত্ত্বাবধায়ক সরকারের বিধান করে, সেখানে একটা সময় নির্ধারণ করে 3 মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার তো সেই বিধান অনুযায়ী হয়নি, এটা কোনো কনস্টিটিউশনের পার্ট অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার হয় না। এটা তত্ত্বাবধায়ক সরকার না, এটা একটা অন্তর্বর্তীকালীন ইন্টারিম গভর্নমেন্ট। সেই ইন্টারিম গভর্নমেন্টের সেটা সময়সীমাটা নির্ধারণ করতে হবে ওই সরকারই করবে বা আন্দোলনকারী শক্তিই করে। কাজে এইটার সময়সীমাটা ওইভাবে নির্ধারণ করা হয় না।
কিন্তু আমরা মনে করি, এখানে উল্লেখ করছি আমাদের সর্বশেষ দাবিতে আপনারা দেখেছেন যে বাংলাদেশের সংবিধান, তারা কিন্তু সংবিধান শপথ করেই সমুন্নত রাখার শপথ নিয়েই কিন্তু তারা উপদেষ্টা পদে শপথ গ্রহণ করেছে। সেই জন্য বাংলাদেশের সংবিধান যেহেতু সমুন্নত রাখার কথা, সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে যে বাংলাদেশের কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত, ইউনিয়ন পরিষদ পর্যন্ত কোনো জায়গায় অনির্বাচিতদের দেশ শাসন করার কোনো অধিকার নাই। নির্বাচিত প্রতিনিধিরাই রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এটা করতে হবে। এই সরকার সেটা করতে পারবে না। এটা সরকার একটা নীতিমালা করে বা আইন করে প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্সের মাধ্যমে সেটা করতে হবে এবং পরবর্তী সংসদে সেটাকে রেটিফাই করতে হবে। তাহলে সেই বিষয়গুলো করে তারা যত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে পারে এবং নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে, আমরা সেই আহ্বানটা জানাচ্ছি। আমরা টাইম ফ্রেমের মধ্যে যাচ্ছি না, এখানে 3 মাস, 6 মাস, 9 মাস ইত্যাদি না, যত দ্রুততম সময়ের মধ্যে পারা যায় এবং এটাকে প্রাধান্য দিয়ে অগ্রসর হওয়া, অন্যান্য কাজগুলো করা। আমাদের একটা পাঠাচ্ছি হুম? পাঠাবো পাঠাইলে একটা দরকার সাথে পুরোটা পাঠাই দেবেন। হ্যাঁ, না না এখানে বাড়ির সাথে দিয়ে আর এটা দেবেন যে সাথে পুরোটাই চলে যাবে। মাইন্ড আবার একটু পরে, হ্যাঁ অবশ্যই মূল জায়গাগুলো কোনটা কোনটা বলবো সেটা বলেন। পার্টি ঠিক আছে, 2-3টা করে